আমাদের আজকের এই বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানের প্রধান উপলক্ষ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাদের স্যার, যিনি আমাদের এখানে সুদীর্ঘ 5 বছর 4 মাস এখানে জেনারেল ম্যানেজারের দায়িত্বে চাকরি করার পর অতি সম্প্রতি তিনি আমাদের মাস থেকে অবসরে আপাতভাবে অবসরে গমন করেছেন, যদিও উনি অবশ্যই একজন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আমরা সম্মানিত সদস্য। এবং উপস্থিত যারা আছেন, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আপনারা সকলেই জানেন যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আপনাদের সকলের অতি পরিচিত এবং অতি প্রিয় কর্নেল কাদের স্যারের সাথে জাস্ট কিছুটা আলাপচারিতা, কিছুটা ভাবের আদান প্রদান এবং স্যারকে আমাদের একটু দেরিতে হলেও জাস্ট আপাতভাবে বিদায় করা। এটা আমাদের পরিকল্পনা ছিল এবং উচিত ছিল হয়তো গত মাস ফেব্রুয়ারিতে এটা শেষের দিকে এটা করার জন্য নির্ধারিত ছিল। আমার নিজের একটা ব্যক্তিগত বলবো না, মানে দাপ্তরিক প্রয়োজনে আমি চিটাগং যেতে হয়েছিল একটা কাজে, যার জন্য লাস্ট 2-3 দিনে এটা করা যায় নাই। তো এই জন্য আবার কালকে থেকে যেহেতু রমজান শুরু হচ্ছে, তো আমরা স্যারের সাথে পরামর্শ করে এবং আমাদের কার্যনির্বাহী পর্ষদের যারা আছেন সম্মানিত চেয়ারম্যান এবং অন্যান্য সেক্রেটারি জেনারেলের সাথে পরামর্শ করে আজকে আমরা সিদ্ধান্ত নিই যে স্যারের সাথে একসাথে হওয়া এবং এক কাপ চা খাওয়া একসাথে। তারাই ধারাবাহিকতা আমাদের আজকের এই উপস্থিতি। কর্নেল কাদের স্যার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলবো না, আমি বেশি কালক্ষেপণ করবো না। আপনাদের ভেতরে মানসিকভাবে প্রস্তুতি রাখতে পারেন। যদি কেউ বলতে চান স্যারের ব্যাপারে মানসিক প্রস্তুতি রাখেন, আমি অনুরোধ করবো যদি কেউ ইচ্ছুক থাকেন কিছু বলবেন। আর আমি যেটা বলতে চাই যে কর্নেল কাদের স্যার ব্যক্তিগতভাবে আমি আমার চাকুরির শুরু থেকে স্যারের সাথে আমার সক্ষতা এবং আমার সুযোগ হয়েছিল এবং সৌভাগ্য হয়েছিল চাকরির শুরুর দিকে বিভিন্ন পর্যায়ে স্যারের সাথে শুধু পরিচিতি না, বিভিন্ন কর্মক্ষেত্রে স্যারের সদুপদেশ পাওয়া, স্যারের যে একটা গাইডেন্স পাওয়া, যেটা আমাকে অনেক বেশি সাহায্য করেছে আমার অতীত জীবনে। এবং ঘটনাচক্রে দেখা গেল যে আমাদের এই রাওয়াতেও স্যার জয়েন করলো, যোগদান করলো, আমার যদি ভুল না হয় এটা হচ্ছে 2018 সালের 10ই নভেম্বর। স্যার আমার যদি ভুল না হয় স্যার এই 17 না স্যার 17 না 18 তো আমি 18 ঠিকই আছে। কারণ আমি নিশ্চিত এই জন্য যে 18 তারিখে আমি এলপিআর অবসর শুরু করি, আগস্ট সেপ্টেম্বর থেকে নভেম্বরে এখানে জয়েন করি। আমি সম্ভবত জয়েন করেছিলাম 18 তারিখে, 18ই নভেম্বর, আর স্যার জয়েন করেছিলেন 10ই নভেম্বর। এবং জয়েন করার পূর্বেও কিন্তু রাওয়াতি যিনি আমাকে উপস্থাপন করা বা বলা, তখন আমাদের এখানে ক্যাপ্টেন বিলাল স্যার ছিলেন সিও হিসাবে, তারপর সেক্রেটারি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামস, আপনারা সকলেই জানেন, অধিকাংশই জানেন, নতুন যারা একাউন্টই তারা তো তখন থেকে স্যারের সাথে একসাথে চাকরি করেছি। বিভিন্ন ঘটনা প্রবাহ, বিভিন্ন ধরনের দায়িত্ব, বিভিন্ন ধরনের ভাবের আদান প্রদান, বিভিন্ন ধরনের মতের একমত, আবার কোনো ধরনের দ্বিমত, যেটা চাকরির একটা অংশ যেভাবে হয়ে আসছে। আমি অবশ্যই নিজেকে মনে করি একজন সৌভাগ্যবান যে আমার সুযোগ হয়েছিল স্যারের সাথে আমার সামরিক জীবনেও স্যারের সান্নিধ্য পাওয়া এবং পরবর্তী অবসর জীবনেও একই সাথে সুদীর্ঘ যখন 5 বছর 4 মাস বা 5.5 বছরের কাছাকাছি স্যারের সান্নিধ্যে একত্রে চাকরি করে। সেনাবাহিনীতে চাকরি করলে হয়তো আমাদের এই ভিতরে 3টা পোস্টিং হয়ে যেত, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তা আপনি জানেন যে স্যার যদিও রাওয়া থেকে আপাতভাবে অবসর বা বিদায় নিয়েছেন, বা যেহেতু রাওয়া সম্মানিত সদস্য হিসাবে প্রায়ই আমরা আশা করি যে স্যারকে আমরা আমাদের মাঝে আবারও পাবো এবং বিভিন্ন সময় আমাদের বর্তমান বা পরবর্তী যে কর্মজীবনে স্যারের পরামর্শ উপদেশ এটা অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। আমি স্যারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সময় স্যারের সান্নিধ্য এবং সদুপদেশের জন্য। আর আমরা সকলেই দোয়া করি উনি যেখানে থাকেন, যেভাবেই থাকেন না কেন, সপরিবারে
উনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। এই রাওয়াতে চাকরিকালীন সময়ে বিগত করোনার সময় স্যারের পারিবারিক জীবনে একটা অত্যন্ত বেদনাবিধুর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে স্যারের সহধর্মিণী আমাদের শ্রদ্ধায় ভাবি, উনি এই করোনার সময় স্যার তখন রাওয়াতে উনি ইন্তেকাল করেন। উনি এবং আমরা দোয়া করি কামনা বাক্যে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন। এবং স্যারের যে সন্তান, 2 ছেলে এবং 1 মেয়ে ডাক্তার অলরেডি হয়ে গেছে, ইন্টার্ন করবে। আর এক ছেলে ক্যাট কলেজ থেকে এইচএসসি পাস করেছে। আর এক ছেলে একটু ছোট, কিছুটা চ্যালেঞ্জ একটু ইয়ে আছে। বাট আমরা কায়মনের বাক্যে দোয়া করি উনি যেন ওনার সন্ততি যারা আছে তারাও যেন তাদের ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে। আবারও আমি আপনাদের সকলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি উনি যারা আমাদেরকে ওনার স্মৃতিপটে চিরজীবন রাখেন এবং আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আমাদের জীবনগত দায়িত্ব সেটা সুসম্পন্ন করার তৌফিক দান করেন এবং পারিবারিক জীবনেও যেন আমাদেরকে আল্লাহ তাআলা স্বস্তিতে এবং শান্তিতে রাখেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি এখন অনুরোধ করবো যে আমাদের জিএম বা ডিজিএম কিছু বলতে চাই। ধন্যবাদ স্যার। আজকে আমাদের এই বিদায়ী অনুষ্ঠানের প্রধান অতিথি বিদায়ী আমাদের শ্রদ্ধাভাজন কাদের স্যার এবং আমাদের উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে স্যারের রাওয়াতে স্যারের অবস্থান এবং তার যে কন্ট্রিবিউশন আছে। আমি এখানে নতুন হিসেবে স্যারের দায়িত্ব নিয়েছি। আসলে স্যার যে কোর্সের অফিসার 12 লং কোর্স, আমি ফর্ম 28 লং কোর্স এবং আমরা যখন কমিশন প্রাপ্ত হই তখন এই 12 লং কোর্সের সাথে আমার স্পেশালি যে সেনাবাহিনীতে সেনা কর্মকাণ্ড, রুলস, নিয়ম নীতি এবং সেনাবাহিনীর সাথে একজন অফিসারের রেজিমেন্টেশনের যে ইম্পর্টেন্ট একটা ফেজ, এই 12 লং কোর্সের অফিসার স্যার বিজান স্যার আছেন, কাজল মোহাম্মদ আলমগীর স্যার আছেন। তো চোখটা ফুটলেই আমরা এই 12 লং কোর্স, আমি স্পেশালি স্যারের ওনাদের পোস্টমেন্টের কাছ থেকে আমি শিখেছি সেনাবাহিনীতে কীভাবে থাকতে হবে। এখানে আসার পরে খুব অল্প দিন আমি স্যারকে দেখলাম যে স্যারের ভিতরে একটি বড় ভাই সুলভ একটি আচরণ। স্যার কখনই আমাকে ছাড়া উনি রেস্টুরেন্টে যেতেন না। লাঞ্চ, প্রত্যেকটা লাঞ্চে স্যারের সাথে স্যারের গল্প আলাপচারিতা, আপনারা সবাই জানেন যে স্যার অনেক সুন্দরভাবে গল্প করতে পারেন। মাঝে মাঝে বিরক্তি হলো স্যারের গল্প শুনতে শুনতে আমি হারিয়ে যেতাম, বা মানে স্যারের যে একটা মানে বন্ধুসুলভ যে বৈশিষ্ট্য, যে কোনো কাজে যে কোনো বিষয়ে গভীরে যাওয়া, টেন্স কীভাবে নর্মালভাবে সবার সাথে কথাবার্তা, ইন্টারেক্টিভ ফেস, এটা শিক্ষার অনেক কিছু আছে। শুধু এটাও না, কিছু কিছু বিষয়ে আমরা যারা একটু এলোমেলো লাইক নামাজ বা সিগারেট অন্য কিছু, উনি এই আমার কাছ থেকে এই বিষয়গুলো অ্যাডভাইস, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। ইন এডিশন পারিবারিকভাবেও সবসময় আমার ছেলের খবর, মেয়ের খবর, কীভাবে পড়াশোনা করছে তারা, এই বিষয়গুলো আসলে এত বেশি স্পর্শকাতর এবং এগুলো মনে রাখার মতো যে বিষয়গুলো আছে। যে সেনাবাহিনীতে একটা কমরেডশিপ আমরা যেটা বলি, যদি আমরা এখন সেনাবাহিনীর বাইরে প্যাটার্নের সেম অর্গানাইজেশন, তো এই বিষয়গুলো স্যার এটা আমাদের কিছু বিষয় আছে ফিল গুড মনে রাখার মতো। স্যার আপনি যেখানে থাকেন না কেন স্যার, আমি যখনই সময় পাই, দেখা গেল রাত 1টার সময় 10টার সময় স্যারকে কয়েকবার ফোন, স্যার কী করেন, কেমন আছেন, একটা কথাবার্তা হয়। যে কোনো ইস্যুতে স্যার এটা কী করলে ভালো হয়। তো স্যার আমি বিশ্বাস করি যে আপনি এই স্পেসটা আমাদের স্পেশালি আমার জন্য রেখে দিলেন যে কোনো বিষয়ে, কারণ আপনার
এক্সপিরিয়েন্স, এই দীর্ঘ 5 বছরে আপনার কন্ট্রিবিউশন, সাজেশন, যখন যেটা প্রয়োজন হবে স্যার আপনি একটু মানে সময় জ্ঞান না ভেবে আপনাকে ফোন দিব। আর আমরা যারা জিএম অফিসে যারা আমাদের আমরা যারা আছি এখানে সদস্যরা হয়তো সবাই কথা বলতে পারবে না, তাদের পক্ষ থেকে স্যার যদি কোনো কারণে স্যার কোনো ব্যবহারে বা কোনো ইয়েতে স্যার যদি আপনি মনঃপূর্ণ হয়ে থাকেন স্যার, আজকে এই শেষ দিনে স্যার আমি সবার পক্ষ থেকে আমি আপনার কাছে স্যার অনুরোধ করবো যে আপনি এই বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরাও স্যার আপনার জন্য দোয়া করি স্যার, আপনার স্বাস্থ্যের জন্য দোয়া করি। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ স্যার। কেউ আপনাদের মাঝ থেকে কি কেউ কিছু বলতে চান? যে কেউ কোনো কিছু? হ্যাঁ মিজান, আসসালামু আলাইকুম। আজকে এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাওয়ার সাহেব যে লেফটেন্যান্ট আব্দুল কাদের স্যার, উপস্থিত রাওয়ার অন্যান্য জিএম স্যার এবং রাওয়ার আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার চাকরি জীবনের প্রায় শুরুতেই আমি কাদের স্যারকে পেয়েছিল। আমি 17তে জয়েন করেছি, স্যার 18তে। আমার দেখা হতো স্যার অত্যন্ত একজন ভালো মানুষ, মিষ্টভাষী এবং আমাকে অনেক স্নেহ করতেন। যে কাজে স্যারের কাছে গিয়েছি স্যার অত্যন্ত সুন্দরভাবে কাজটা বুঝিয়ে দিয়েছে। আসলে যে কথাগুলো আমি বলবো আমার ভিতর থেকে আসতেছে না, অনেক কষ্ট হচ্ছে। স্যার তার ব্যক্তিগত জীবনেরও অনেক গল্প আমাদের সাথে করেছে। তার মতো অফিসার, আমাদের মতো সামান্য একজন কর্মীর সাথে এরকম বন্ধু স্বভাব সুলভ আলাপচারিতা সাধারণত কেউ করেন না। তো স্যারের এই একটা অনেক মহৎ গুণ ছিল। যদি কাজ করতে গেলে অনেক ভুলভ্রান্তি হয়, যদি কোনো ভুল করতাম, স্যার ওইভাবে আমাকে ব্যক্তিগতভাবে আমাকে কখনো স্যার আমার এই চাকরি জীবন 5 বছর প্রায় কখনো বকাঝকা করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে যে কোনো জিনিসের শুরু আছে, শুরু থাকলে তার শেষও আছে। স্যার একদিন জয়েন করেছে, এখন স্বাভাবিক নিয়মে আপনার আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন। তার বিদায়ের বিষয়টা আমাদের কাছে খুবই আবেগঘন, খুব যন্ত্রণা লাগতেছে, কষ্ট লাগতেছে। ব্যক্তিগত জীবনে স্যার, কর্মজীবনে স্যার আমায় অনেক ভালো কাজ করেছেন। হল ম্যানেজমেন্টের অনেক কিছু এমন এমন কাজ করেছেন যেটা আমার জন্য খুবই উন্নয়নমূলক এবং লাভজনক। পাশাপাশি আমাদের স্টাফদের জন্য স্যার অনেক ভালো কাজ করেছেন, যেগুলো এই স্বল্প সময়ে বলে প্রকাশ করা যাবে না। স্যারের কাছে আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমরা আশা করি, যেহেতু আপনি রাওয়ার মেম্বার, এই বিদায় শেষ বিদায় না, প্রতিনিয়তই আপনার সাথে আমাদের দেখা হবে। আমাদেরকে ভুলে যাবেন না। রাওয়ায় আসলে আমাদেরকে সর্বদেশ ভালো পরামর্শ দেবেন। এছাড়াও স্যার আপনারা অনেক বড় মানুষ, মাঝে মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করে ফোন দিয়ে বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে আশা করি স্যার বিরক্ত হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও আমার অন্তঃস্থল থেকে স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার অতীত কর্মকাণ্ডের জন্য যদি কোনো কষ্ট পেয়ে থাকি, অবশ্যই ভুলভ্রান্তি হয়েছে স্যার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার, কষ্ট নেবেন না। আপনার ভবিষ্যৎ জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক, সফল উন্নীত হোক, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।
আর কে বলবে? ওই তো লিটন গাড়ি হাত তুলছে, লিটন গাড়ি দাও। হ্যাঁ, লিটন গাড়ি দাও, ঠিক আছে দাও। এই নাও লিটন গাড়ি, ওই যে আমার কাছে দাও। কই লিটন কই? বেলা বেলা কে দাও, বেলা কে দাও, বেলা দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বলার কিছু নাই, কষ্ট তো কষ্টই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা স্যারের ব্যাপারে সবাই জানি এবং বুঝি। স্যার আমাদের বুঝি অফিসার, কিন্তু আমাদের কোয়ালিটি অনেক সময় অনেক কিছু নিয়ে স্যারের কাছে গেলে যদি সম্ভব হয়েছে স্যারে বুঝাই দিয়েছে, সম্ভব না হলে বলছি আমি পরে দেখতেছি। এই সান্ত্বনাটুকু, এই যে কষ্টের ভিতরে যে মানুষ সান্ত্বনা দেয় তারাই আসলে মহৎ মানুষ। তো স্যার, বিশেষ করে পার্সোনাল আমি আপনার সাথে হয়তো আমার বাসা চলাফেরা, আমি অশিক্ষিত মানুষ, ওই হিসাবে আমি ভুল করছি। তো আপনার আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি সকলের মাধ্যমে, সকল স্টাফকে আপনার ক্ষমা করবেন। আপনার মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান উপলক্ষ কাদের স্যারকে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আসসালামু আলাইকুম। আমি 10 নভেম্বর 18 সালে আমি জয়েন করেছিলাম। 12টার সময় অঙ্কলকে দেখা করে যাবো, এসে ওই দিন অফিস ছিল, ওই দিন থেকে শুরু আমার। তো শেষ করেছি এই মাসের 1 তারিখে, হয়তো একটু আগে বের যেত, আমার রিকোয়েস্টে এবং সেক্রেটারি ক্লাস চেয়ারম্যান তারা একটু ইয়ে করেছেন। আমি ব্যক্তিগতভাবে নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ এবং সফলতা মনে করছি। এই জন্য আমাকে যখন এখানে দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্বটি ছিল একেবারেই নতুন। যে জায়গায় আমি বসতাম সেই জায়গায় ইকবাল ক্যাটারিং যে লম্বা সময় চলছে তার চালাইছিল আমাকে, তার জিএম সাহেব বসত। আমি ওইখানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় প্রায় 6-7 মাস পরে আমাকে দায়িত্ব দেওয়া আমি বসি, এবং আমাকে বলা হয়েছিল যে আপনি চেষ্টা করুন বাড়াইতে। আমার পিছনে মঞ্চ আছে, ওই আনবসের একটা মঞ্চ আছে, এগুলি ছিল না। এগুলো অন্যান্য কাছে ভাড়ায় না, বোধহয় 1,10,000 টাকা 2টা মঞ্চ বানানোর পরে 6 মাস পরে টাকা উঠে গেছে। ঠিক এরকমভাবে এখানে লাইটিং ছিল না, এক্সটার্নাল লাইটিং, লেজ পিতার মতো লাগানো ছিল। দিনের বেলা মধ্যে কলা গাছের সাইডে ফিরা ফলে এরকম লাগানো হয় যে লেজ পিতা লাগা গেছে, সিরা গেল ওরকম মনে হতো। ওগুলোকে চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, তখন জিএম ছিলেন, আজম সাহেব ছিলেন, ওনার সহযোগিতা চেয়ারম্যানকে কনভিন্স করা হয়েছে, ওনারাও সাপোর্ট দিয়েছে। তো চেঞ্জ করতে গেলে, চেঞ্জ এমন একটা জিনিস যেটা করতে গেলে আমাদের বাধা আসে। যারা চলতেছে খুব খারাপ চলতেছে, চলতেই তো আছে, বাট টেকনিক্যাল দৃষ্টিতে দেখলে গাড়ি শব্দ করে, চলতে তো আছে, কেন শব্দ করে সেটা কিন্তু টেকনিশিয়ান তারা বলতে পারে। যাক, আমরা নিজেরা টেকনিশিয়ান হিসেবে আসিনি, লাভ বের করতে বলছে চেষ্টা করে। আমি বলে লাস্টের দিকে হিসাব করেছিলাম একবার, এটা প্রায় 1,40,00,000 থেকে 60 লাখ পর্যন্ত এক্সটেনশন হয়েছে বেনিফিট বাস। বেশিরভাগই হয়েছে মেজর আফসারের সময়, পরবর্তীতে আমাদের জেনারেল অদর স্যারের সময় হয়েছে। সেটা ছিল আর একটা কাজ, সেটা জিএম স্যাররাই জানেন, জানেন অ্যাকাউন্ট জানেন। এখানে আমি চেষ্টা করেছি আমাদের এখানে যে পরিমাণ কাজ, এটা এত চিঠিপত্র, আমি অর্গান ফ্যাক্টরিতে ছিলাম 15,000, এত পরিমাণ চিঠিপত্র পান আর কম। আর এইরকম যে কাজের যে প্রেশার আসে,
আপনাদের উপর আসে, যারা রেস্টুরেন্টে ডিউটি করেন আপনাদের উপর আসে, এখানে যারা অফিসে ডিউটি করেন তাদের উপর আসে, এখানে যারা অফিসের স্টাফ আছে তাদের উপর আসে, বাট বাইরে অন্যান্য এতে এত প্রেশার আসে। যাক, আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আপনাদেরকে আপনার কোনো দিন আমার খারাপ ব্যবহার করেন নাই, কোনো কিছু বললে পারা যাবে না হবে, আপনি আপনার না পারার এটাও আমরা বুঝতাম, ভাষাটা বললে পারতেছেন না, হয়তো পকেট করে দিয়েছে। আমার পকেট দেওয়ার অভ্যাস একটু বেশি ছিল, আমার ওয়াইফ মারা যাওয়ার পরে এটা মোটামুটি জিরোতে আমরা চেষ্টা করছিলাম, হয় না। যাই হোক, আমি কর্মজীবনে যখন সেনাবাহিনীতে ছিলাম এবং পল্টনে ছিলাম, তখন আমার হাত চলত, পা চলত, যারা অত্যন্ত গঠিত কাজ সেই কাজগুলো আমি করছি। রাতও 2 বছর হয় না, তা না। কোনো একটা ক্যাটারিংয়ে ছেলে, আমি উপরে আসতেছি কি জন্য, গেঞ্জি বলে আমার ব্রোকারেজ যেখানে সেরে দিয়েছে। আমি বললাম তুমি কি করো? বলে আপনি আমার চিনেন না, আমি কার গেঞ্জি গায়ে দিয়ে আসি, ক্যাসারোল পেয়ে। তা আমার যথারীতি আমার বাম পাশ অ্যাকশনে গেছে, যাওয়ার পরে এই অ্যাকশন জেনারেল আজিজ পর্যন্ত গেছে। আপনি আমি কাউকে লাথি মারছি, চুরের লাথি কিছু মাত্রে এই রাওয়াজ প্রপার্টি আপনাদের দায়িত্বে দেওয়া হয়েছে। কারা দিচ্ছে? আমাদের 11,000 লোক আছে, এটা তার মধ্যে মেম্বার আছে 5500, তাদের প্রপার্টি। আপনি যদি আপনার জিম্মাদারি করতে না পারেন তাহলে কিন্তু আমরা পুরো জিনিসই হারাম হবে। নামাজ রোজা যা আছে সব হারাম, মানে শূন্য, শূন্যর সাথে যদি 1 কোটি পূরণ করা হবে ওটাও শূন্য। সুতরাং জিম্মাদারি কাজ আজকে আপনি হালালের দৃষ্টিতে কাজটা করবেন। আপনারা সবাই যথেষ্ট ভালো, আমি তো 3 জায়গায় কাজ করলাম সিভিলিয়ান হওয়ার পরে, আপনার যথেষ্ট ভালো যারা কাজ করতেছেন এখানে। যখন দেখা যাচ্ছে যে 6টা বাজে গেছে, তিনার কাজ করে উঠতেন, দম তার ছুটে যাচ্ছে, কাম কপালটা উঠতেছে, নামটা উঠতেছে, সে কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। আপনারা যথেষ্ট কাজ করেন, ভালো কাজ করেন, বাট হয় কিছু কিছু জায়গায় ফিনিশিংয়ের অভাব থাকে, যেখানে ওই জিনিসগুলি জিএম সাহেবের কাছে যায়, তখন ওনারা খুব দয়া হয়। সব জায়গায় পরিষ্কার করছেন, একটা আলাদা মূল্য রয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা ফিনিশিং কাজ সুন্দরভাবে করেন, ইনশাল্লাহ যে অবস্থা আমরা এসেছিলাম সেই অবস্থার থেকে অনেক অনেক ভালো হয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই অনেক ভালো হয়েছে। আরো একটু নিয়মিত কাজ করলে আরো ভালো হবে। তারা আসছেন এখানে সবাই যথেষ্ট ভালো, আমরা ভালো থাকবো এবং আচার ব্যবহারের দিক থেকে আমার চেয়ে ভালো সবাই। আমি মনে করি আমার আচার ব্যবহার আরো করার দরকার আছে, আমাকে দোয়া করবেন, কারণ এই ব্যবহারটাই আমার সাথে যাবে। আমার ধন সম্পদ কিছু যাবেন না। যাক, আমি দোয়া করি আপনাদের সাথে, যাদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি এবং যারা বললেন যে আমি রাগ করি না, আমি রাগ করতাম, আমি রাগ বেশি করতাম, আমার কি হয়েছে। তো যাই হোক, আল্লাহ আমাকে তৌফিক দান করুন যেন আমার ব্যবহার আরো শানিত হয়, আরো সমৃদ্ধ হয়, আখলাক যেন আরো সুন্দর হয়, আমার তাকেও যেন আল্লাহ বাড়ায় দেন, ঠিক আছে? এটা আমার আনন্দমা হবে, এটি যাবে। ওইটা যদি ডান হাত বা আমাদের হিসাব থেকে ভাষণটা হয়, যত এই কোটি টাকা বা আমরা তো ওটা দিন, আমি সোজা ওই দিকে ফুলচারাতে বলে নিয়েছি আছে, যা গহিনী করে দেবো, ওটা নাম শুধু হারবে। সুতরাং আমরা সবাই যেন সচেষ্ট থাকি, আমাদের আখলাক এবং আমল দুইটাকেই সমৃদ্ধ করে দুনিয়াতে বিদায় করি। এবং আপনাদের কাছে আমি টাইম অনুভবকে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দেবেন। যদি কারো কোনো সেগুলি বা কোনো কিছু ইয়ে থাকে তাহলে আমাকে, আমি এখানে প্রায় আসি, আমাকে বললেন, আমার নাম্বার প্রায় সবার কাছে আছে, আমাকে একটু জানান, স্যার পেয়েছিল, আপনি ভুলে গেছেন, আমি পে করে দেব। আমার মেয়ে ডাক্তার পাস করছে, আমি ট্রেনিং করতেছে, দোয়া করবেন। আমার পারিবারিক প্রত্যাশা, আমার মায়ের প্রত্যাশা ছিল, আমার শ্বশুর, এটা আল্লাহ পূরণ করছেন। আর আমার ছেলে হয়তো কোনো জায়গা করতে হবে, ভালো করে থাকবে। আরেকটা ছোট্ট সে ছেলে আছে, সেটা জানি না, এখানে আমাদের মধ্যে আসলে গিয়ে দেখছে না, ওকে দেখলে মনে হয় না, বাট তার 10 মিনিট পরে তার সমস্যা আছে। আল্লাহ যদি তাকে নর্মাল লাইফ প্রদান করে, তাহলে হয়তো সে সাধারণ মানুষ হিসেবে বা দুনিয়ার তার জীবন ফিরে যেতে পারবে। এই দোয়া চাই আপনাদের কাছে। আর পরিবার
করি, আমরা একদিন এখান থেকে ওখানে যাচ্ছি, তারপরে একদিন মাটির সাথে মিশে যাবো, আমাদের অস্তিত্ব থাকবে না। এটি দুনিয়ার নিয়ম। আমি যদি কিছু ভালো করে থাকি তাহলে আমার জন্য দোয়া হিসাবে মনের মধ্যে, আর যদি অন্যায় যেগুলো পরিচয় করছি সেগুলি একেবারে আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দেবে, আল্লাহ আমাদেরকে তার দান করবে। আমি এই বলে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, দেখা সাক্ষাৎ হবে, রাওয়া থাকবে। আর যদি আমি কোনো জায়গায় মনে করেন যে কাজে রাখতে পারি, আমাকে যদি বলতেন, আমি এটা আমার একটা অভ্যাস যে আমি যদি 3 টুকায় কি হয় ধান হয়, কথা বলছেন, আপনার বাড়ির সামনে লম্বা রাস্তা আছে 5 মাইল, বাড়ির সামনে একটা রাস্তা ওগুলো পরিষ্কার রাখেন, হয়তো আল্লাহ সপ্তাহে আসবেন ওদের সব। আমরা জানি না আল্লাহ এগুলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে বাটকা, এটা হচ্ছে পূর্ণ মাপার একটা জিনিস। সাধারণ বলে যে এই রাস্তা অবশ্যই করতেছে কেন, এটা জালো দিচ্ছে কেন, দিচ্ছি কেউ যদি এসে বিপদে করে কলার শিল্পটা বলেছে সরাই ডাস্টবিনে রাখবেন, এটা করলো কেন, কোনো যদি পয়সা চেষ্টা করে যাবে কি দেওয়া উচিত? আল্লাহ ফেরেশতা বলে তুমি জানো কত সব দেবে, হজ করলে হজ নাও হইতে পারে, আর যদি ফেরেশতা বলছে আমি ওটা কিন্তু বাস্তবতা করবে। জীবনে অর্জনের জন্য সব কিছু করে দিতে হবে এবং মানুষের উপরে করতে হবে, মনের থেকে হিংসা বিদ্বেষ দূরে রাখতে হবে। আমারও আছে, আমি অনেক সময় চেষ্টা করি, অনেক সময় ব্যয় করি, আমাদের জন্য কেউ না করি। হিংসা বিদ্বেষ হচ্ছে আগুন, আর সম্পদ আমরা যারা পুরাই টাকা পয়সা, এগুলি তো কিছুই জানার সাথে বা হিংসা বিদ্বেষে মনের ভিতরে জড়িত কিছু থাকলে নষ্ট হয়ে যাবে। তা আমি সমাধান দেওয়া করি আমাদেরকে অহংকারমুক্ত জীবনযাপন করে, মানুষের উপকার করে, জীবের উপকার করে আমরা যেন সবাই দুনিয়াতে অভিযান নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তো অভিযান করেন, আমার জন্য দোয়া করেন, আমি আমাদের সবার জন্য দোয়া করি। আমার মনে কোনো কষ্ট নেই, আপনারা যে ভালো কাজ করছেন বা করতেছেন এটা যথেষ্ট, মানে কি বলবো, তুলনা করলে আরো 10টা 20টা 50টা সংস্থার সাথে করলে আপনাদেরটা এক নম্বরে আসবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার পরিবার করে জন্য আমি দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আমাদের সব স্টাফের পক্ষ থেকে স্যারকে ছোট্ট একটা ফ্লাওয়ার বুকে আমাদের শ্রদ্ধা এবং আবেগের নিদর্শন হিসাবে গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্টাফটাকে আসেন।
আচ্ছা, আমাদের একজন সদস্য রাসেল ওই একটু বলতে চাই, আমরা খেলে খেলে একটা কথা শুনি। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। আসলে আমি এই পরিবেশে কখনো কথা বলিনি, এই জন্য সাহস পাইনি। যদিও এখন না করি তাহলে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আসলে স্যারের বিষয়ে আমি কি বলবো, স্যারের সাথে আমি যে চলেছি, আমি এই চাকরি জীবনে এখানে আসার পরে স্যারের সাথে মেশার পরে মনে হলো যে আমার একটা অভিভাবক, মনে হলো যে আমার বাবা, যে কিনা আমার পাশে দাঁড়িয়েছিল বা আমার কিভাবে সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। আমি বলতে পারতেছি না, আমার আসলে ভিতরটা ভেঙে যাচ্ছে, স্যারে চলে যাবে। করোনার সময় আমি আসলে স্বল্প শিক্ষিত ক্ষুদ্র একজন স্টাফ। আমি এমন একটা বিপদে পড়ি যে বিপদ থেকে আমার বাসা ভাড়া দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। স্যারকে জানাই, স্যার আমি তো বাসা ভাড়া দিতে পারতেছি না, বাচ্চা তাৎক্ষণিকভাবে স্যার তার বাসায় নিয়ে বসাচ্ছে, নিয়ে আমাকে একটা বাসা, 2টা রুমের বাসা দিয়ে দিলাম, বিনা ভাড়ায় বিনা সবকিছু ফিরিয়ে দেব। স্যার এমন একটা গোষ্ঠী পাচ্ছে আমার কাছে